আসসালামু আলাইকুম। এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এইচএসসি ২৪ ব্যাচরা অনেকটাই দুশ্চিন্তায় আছো যে আমাদের যে এইচএসসি এক্সামটা আছে এটা কি হবে নাকি হবে না, নাকি আমাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হবে? আর যদি অটো পাস দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কীরকম সমস্যায় পড়তে পারি বা কী কী উপকার পেতে পারি? তো আজকে আর কি ভিডিওটায় চেষ্টা করব সেই সকল বিষয় নিয়ে আলোচনা করা, যে অটো পাস কি আদৌ আমাদের জন্য ভালো হবে নাকি অটো পাসটা আমাদের জন্য পরবর্তীতে বোঝা হয়ে দাঁড়াবে। সো এইচএসসি ২৪ ব্যাচ যারা আছো তোমাদের নিজেদের মধ্যেই কিন্তু অলরেডি দুইটা গ্রুপ হয়ে গেছে। একদল চাচ্ছে যে এইচএসসি পরীক্ষা হোক, আর একদল চাচ্ছে যে না, এইচএসসি পরীক্ষা না হোক, আমাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হোক। এখন আমরা আসি যে অটো পাস দেওয়াটা যুক্তিযুক্ত নাকি। প্রথমত বলি, এইচএসসি ২০ ব্যাচকে কিন্তু অটো পাস দেওয়া হয়েছিল। তো ২০ ব্যাচ যে সকল সমস্যার সম্মুখীন হয়েছিল সেটার একটা ছোট্ট একটা গল্প বা ছোট্ট একটা ঘটনা শেয়ার করব, আর যেটা তোমাদের হয়তো বা কাজে লাগবে, বুঝতে পারবা যে আসলেই ঘটনাটা আসলে আমাদের অটো পাসটা কতটা যুক্তিযুক্ত বা আদৌ যুক্তিযুক্ত নাকি। তো তোমাদের আগে যেটা বলি সেটা হচ্ছে, তোমরা যেটা অটো পাস চাচ্ছ এটা তোমরা চাচ্ছ মেইনলি হচ্ছে যে আমাদের অলরেডি যেসব বন্ধুবান্ধব ছিল অনেকেই অসুস্থ, অনেকেই হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, আবার অনেকে শহীদ হয়েছে, তাদের জন্য এটা একটা, আমরা মেন্টালি স্টেবল না বা মেন্টালি হচ্ছে আমরা একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সাফার করতেছি আর কি। তো এমন মুহূর্তে আমাদের জন্য এক্সামটা দেওয়াটা অনেকটাই টাফ, যেহেতু অলরেডি এক্সাম হয়েছে অর্ধেক, মাঝখানে ১-২ মাস একটা গ্যাপ গেছে, আবার এখন এক্সামটা দেওয়া আমাদের জন্য একটু পেইনফুল বা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না, যার কারণে আমরা অটো পাস চাচ্ছি। তোমাদের যে দাবিটা এটাও অনেকটা যুক্তিযুক্ত, বা এটা আসলে স্বাভাবিক যে এই অবস্থায় আসলে এক্সাম দেওয়ার মতো পরিস্থিতি নাই, বা আসলে এই জিনিসটা অনেকটা ক্রিটিক্যাল। সো এইটার এই প্রসঙ্গে আমরা পরে আসবো। তো ফার্স্ট আমরা বলি অটো পাস দেওয়াটা আসলে কতটা যুক্তিযুক্ত এই মুহূর্তে। তো দেখো, অটো পাস যে দেওয়া যেটা হয় এটা তোমার একটা, মনে করো রেজাল্ট যেটা আছে, এইচএসসি রেজাল্ট যেটা হয় এটা হচ্ছে মেইনলি ২০২০ সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে এসএসসি এবং জিএসসি এই দুইটার রেজাল্ট মিলে এইচএসসি রেজাল্টটা করা হয়েছিল। তো এখানে যে সমস্যাটা হতে পারে, সো আমি তোমাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে আমার স্কুলে তোমার হচ্ছে সবার দেখা গেছে এসএসসিতে সবারই হচ্ছে এ প্লাস আসছে, সব সাবজেক্টে এ প্লাস আসছে ম্যাক্সিমামেরই। বাট সবারই একটা কমন ছিল যে সবার ইংলিশে এ প্লাস মিস। এটা হচ্ছে এমন একটা স্যারের কাছে হয়তো বা পড়ছে যে হয়তো বা ইংলিশের খাতাটা একটু হার্ড করে দেখছে। ইংলিশ সেকেন্ড পেপারটে সবার এ প্লাস ছিল, বাট ইংলিশ ফার্স্ট পার্টে এ প্লাস অনেক মিস গেছে আর কি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট 90% স্টুডেন্টেরই ইংলিশে এ প্লাস মিস গেছে। আচ্ছা, বাট বাকি সব সাবজেক্টে মোটামুটি এ প্লাস ছিল। একইভাবে জেএসসির ক্ষেত্রে দেখা গেছে জেএসসিতে সবারই মোটামুটি গোল্ডেন বা এ প্লাস ছিল, ইংলিশও এ প্লাস ছিল আর কি। তো যখন তারা আর কি, যেহেতু আমাদের ২০ ব্যাচে এ রেজাল্ট এখনও দেয় নাই, অ্যাডমিশন শুরু হয়ে গেছে, অটো পাস দিয়ে দিচ্ছে সবাইকে, বাট রেজাল্ট দেয় নাই। তো সবাই আর কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে দিচ্ছে, অনেকে মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করে দিচ্ছে, অনেকে বুয়েটের প্রিপারেশন নিচ্ছে। সো এখন যেটা সমস্যা হয়েছে, দেখা গেছে যখন রেজাল্টটা দিছে, যাদের এসএসসিতে ইংলিশে মিস ছিল অথচ জেএসসিতে ইংলিশে প্লাস ছিল আর কি, তাদের দেখা গেছে এইচএসসিতে ইংলিশে মিস, ইংলিশে এ প্লাস নাই। এখন এই ইংলিশে প্লাস না থাকলে তাদের কি সমস্যা হয়েছিল, তারা অলরেডি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শুরু করে দিয়েছে। তো ইঞ্জিনিয়ারিং শুরু করে দেওয়ার পরে এখন যখন দেখছে যে ইংলিশে প্লাস মিস, ওই বছর ওয়েট সিকের ওয়েট যেটা আছে, সিকের ওয়েট 20-20 চাইছিল, অর্থাৎ কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ আর সাথে হচ্ছে ইংলিশ, এই চারটায় 5-5 করে চাইছে, টোটাল 20 চাইছে, 20 পয়েন্ট চাইছে আর কি। তো যাদের ইংলিশে মিস ছিল তাদের তো 19, তাই না? তো 19 হলে তো আর অ্যাপ্লাই করতে পারবে না। তো এতদিন ধরে তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ইংলিশে মিসের কারণে তারা কিন্তু কুয়েটে ফর্ম তুলতে পারে নাই। কিন্তু বুয়েটে আবার ফর্ম তুলতে পারছে কিভাবে? কারণ বুয়েটে হচ্ছে এসএসসিতে যে মার্কস পাইছিল কেমিস্ট্রি, ম্যাথ আর ফিজিক্সে টোটাল 270 মার্কস চাইছিল আর কি। অর্থাৎ যাদের হচ্ছে 270 মার্কস আছে তারা হচ্ছে বুয়েটে ফর্ম তুলতে পারবে, ইংলিশের মার্কসটা চাওয়া হয় নাই। তো দেখা গেছে অনেকেই ইংলিশে মিস ছিল, বাট বুয়েটে ফর্ম তুলতে পারছে। তো বিষয়টা এমন হয়ে গেছিলো যে সে বুয়েটে ফর্ম তুলতে পারতেছে কারণ তার কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথে 90% মার্কস ছিল, যার কারণে সে হচ্ছে বুয়েটে ফর্ম তুলতে পারছে। বাট সেই স্টুডেন্টই বুয়েটে ফর্ম তোলার সত্ত্বেও সিকের ওয়েটে ফর্ম তুলতে পারে নাই, কারণ কি তার ইংলিশে প্লাস মিস ছিল, তাই না? তো
তো এইটা কিন্তু তার ফলে সে কি হয়েছে, সে এখন কিন্তু নিজেই কনফিউজড হয়ে গেছে, আমি শুধুমাত্র বুয়েটের ফর্ম তুলতে পারতেছি, আমি সিকিউরিটির ফর্ম তুলতে পারতেছি না। তো এখন তার জন্য কিন্তু এটা একটা রিস্কি পজিশন হয়ে গেছে যে আমি এখন কি তাহলে আমার রুটটা চেঞ্জ করে ফেলবো, আমি কি শুধুমাত্র বুয়েটের এক্সাম দিতে আমার লাভ নেই, কারণ বুয়েটা যদি কোনো কারণে আমার মিস হয়ে যায়, আমার তো ব্যাকআপ সিকিউরিটি ছিল, বাট সেই সিকিউরিটিও কিন্তু এখন হাতছাড়া, শুধুমাত্র আমি বুয়েট এক্সাম দিতে পারতেছি জাস্ট বিকজ অফ আমার ইংলিশ এ প্লাস মিস। তো এখন সে কিন্তু আলটিমেটলি চাইলেও বুয়েটের প্রিপারেশন নেওয়ার মতো রিস্ক কিন্তু নিবে না, ঠিক আছে, তখন তোর বাধ্য হয়ে কিন্তু ভার্সিটি প্রিপারেশন নেওয়া লাগবে। এমন অহরহ অনেকের সাথেই ঘটছে। আমার জাস্ট এই ঘটনাটা আমি শেয়ার করলাম, আমার এরকম আর কি পরিচিত একজনের হয়েছিল বা এরকম দেখছিলাম আর কি, যেটা আরও এরকম অনেক ঘটনা আছে, অনেক সাবজেক্ট এই সাবজেক্টে মিসের কারণে এখানে এক্সাম দিতে পারে নাই, ওই সাবজেক্টে মিসের কারণে ওইখানে এক্সাম দিতে পারে নাই। তো এরকম কিন্তু অনেক সাফার করছে আর কি, ঠিক আছে। তো এই জন্য আর কি যে সিকে রুয়েট বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে মেইনলি এই প্রবলেমটা হয় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়। যেমন ফর এক্সাম্পল জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যদি বলি বা ঢাকা ভার্সিটির ক্ষেত্রে যদি বলি, তোমাকে কিন্তু এসএসসি এইচএসসিরও জিপিএ কিন্তু দেখে সাবজেক্ট ওয়াইজ, যে তোমার যদি জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যদি বলি ডি ইউনিটে যদি তোমার ফার্মেসিতে পড়তে হয় বা বায়োকেমিস্ট্রিতে পড়তে হয়, বায়োকেমিস্ট্রিতে গত বছর রিকোয়ারমেন্টস ছিল কি তোমার বায়োলজিতে এবং কেমিস্ট্রিতে পুরোপুরি এ প্লাস থাকা লাগবে, ঠিক আছে, এ প্লাস চাইছে আর কি। তো কারো যদি জেএসসিতে বা জেএসসি না মেইনলি এসএসসি থেকে মেইনলি 70%-এর মতো কাউন্ট করা হবে। তো কারো যদি এসএসসিতে দেখা যাচ্ছে যে কোনো কারণে কেমিস্ট্রি বা বায়োলজিতে এ প্লাস মিস হয়ে গেছে, তো তার কিন্তু অনেকটাই চান্স আছে যে এইচএসসিতেও মিস হয়ে যাওয়ার প্লাসটা। তো সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটা একটা বড় বাধা বা বড় সমস্যা হবে আর কি অ্যাডমিশনে। তো এখন যেটা সমস্যা সব থেকে বড় সেটা হচ্ছে যে আমাদের এসএসসি এবং জিএসসি থেকে যদি রেজাল্টটা কাউন্ট করা হয় সেটা অনেকের ক্ষেত্রেই প্রবলেম হবে। মনে করো একটা স্টুডেন্ট যে হচ্ছে কোনো কারণে এসএসসিতে রেজাল্টটা খারাপ করছে, মনে করো তার সাথে কোনো দুর্ঘটনা ঘটছে বা স্বাভাবিকভাবে সে মনে করো ভালো মতো পড়াশোনা করে নাই, যার ফলে সে এসএসসিতে খারাপ রেজাল্ট করছে একটু, বাট সে চেষ্টা করছে কি আমি এসএসসিতে খারাপ করছি বাট আমি এখন এইচএসসিতে কলেজে উঠে আমি ভালো মতো প্রিপারেশন নিব, ভালো মতো একটা এইচএসসিতে ভালো রেজাল্ট করব। তো সে কিন্তু যদি ভালো মতো একটা প্রিপারেশন নেয়, তার উপর যদি এক্সাম না নিয়ে যদি তাকে এসএসসি বা জেএসসি রেজাল্টটা চাপায় দেওয়া হয়, তাহলে কিন্তু এটা তার সাথে একটা বৈষম্য হয়ে যাচ্ছে বা তার সাথে কিন্তু একটা অবিচার হয়ে যাচ্ছে। সে এতদিন ধরে পড়ছে বা প্রিপারেশন নিচ্ছে, তাকে এসএসসি বা জেএসসি রেজাল্ট থেকে কিন্তু মূল্যায়ন করাটা কিন্তু সঠিক সিদ্ধান্ত না। কারণ এসএসসি আর জেএসসির সিলেবাস আলাদা, সেটা দিয়ে আমি কেন এইচএসসিকে মূল্যায়ন করবো, তাই না? এইচএসসি এক্সামটা আমি এইচএসসি দিয়ে মূল্যায়ন করাটাই বেটার। আর এটা কিন্তু শুধুমাত্র যে তার রেজাল্টে প্রভাব পড়তেছে তা না, এটা কিন্তু অ্যাডমিশনেও অনেক বড় একটা প্রভাব পড়তেছে, যে যার ফলে তার অনেক জায়গায় ফর্ম তুলতে গেলেও কিন্তু অনেক ঝামেলা হবে। তাই এখন আমার মনে হয় যে তোমাদের যাদের অনেকেই বলতেছো যে এই এক্সাম আমরা চাচ্ছি না বা এক্সাম এখন দিতে চাচ্ছি না, তো হ্যাঁ সমস্যা নেই, এক্সাম দিও না, বাট অ্যাডমিশন কিন্তু তোমাদের দেওয়াই লাগবে। অ্যাডমিশনে কিন্তু এরকম অটো পাস দিবে না, অ্যাডমিশন কিন্তু তোমাদের সেই পড়াই লাগবে, আবার সেই পড়ার মধ্যে থাকা লাগবে। তো অনেকেই যে যুক্তিটা দিচ্ছ যে আমাদের হচ্ছে এখন পড়ার মন মানসিকতা নাই বা আলটিমেটলি এখন আমরা পড়তে চাচ্ছি না, তো তোমাদের কাছে আমি এটা বলতে চাই যে এখন যদি মনে করো তোমাদের সবাইকে অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তোমাদের কিন্তু এখন বসে থাকলে হবে না। যদি অটো পাসটা দিয়ে দেয় বা অটো পাসের ঘোষণা আসলো, তাও কিন্তু তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। কিসের জন্য পড়তে হচ্ছে? অ্যাডমিশনের জন্য পড়তে হচ্ছে, সেই কিন্তু পড়াই লাগতেছে। তো তোমরা যেই যুক্তিটা দেখাচ্ছ যে এখন আমাদের পড়তে চাচ্ছি না বা আমরা এখন এক্সাম দিতে চাচ্ছি না, সো আলটিমেটলি কিন্তু তোমাদের কিন্তু পড়া লাগবে, সে অ্যাডমিশনের জন্য পড়ো বা এইচএসসির জন্য পড়ো, বসে থাকার কিন্তু কোনো সুযোগ নাই। তো সবার কথা চিন্তা করে বা আলটিমেটলি নিজেদের কথা চিন্তা করে আমার মতে তোমাদের এইচএসসি পরীক্ষাটা দেওয়াটাই এই মুহূর্তে ভালো সিদ্ধান্ত হবে। অটো পাস দিলে দেখা যাবে যে অনেকের ক্ষেত্রেই যারা কাঙ্ক্ষিত রেজাল্টটা তারা পাবে না। তো সব মিলে আর কি আমার মতামত থাকবে যে সবাইকে একটা বিকল্প মূল্যায়ন বা কোনোভাবে এক্সামটা নেওয়াই বেটার হবে। এখন যদি না হয় কিছুদিন পর নিক, বাট এক্সামটা কবে নেওয়া হবে এটা নির্দিষ্ট করে বলে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা মানে কথা উঠছে বা দাবি উঠছে, সেটা হচ্ছে যে টেস্টের পরীক্ষাতে মূল্যায়ন করা হোক। বাট টেস্টের পরীক্ষাতে তো আসলে মূল্যায়ন করা যায় না, কারণ এক এক কলেজে টেস্ট পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন এক এক রকম। তুমি যদি নটরডেমের কলেজের টেস্ট পরীক্ষার সাথে অন্য একটা কলেজের মিলাও, তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। নটরডেম বা অন্যান্য যেসব ভালো কলেজ আছে বা টপ র্যাঙ্ক কলেজ আছে, তাদের কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফিকাল্ট হয় স্বাভাবিকভাবে, যাতে হচ্ছে ছেলেপেলে টেস্ট পরীক্ষায় একটু কম নাম্বার পেয়ে যাতে পরীক্ষা একটু সিরিয়াস হয়, যাতে বুঝতে পারে যে আসলেই আমাদের আরও পড়া উচিত বা আমাদের কোথায় কোথায় ঘাটতি আছে এগুলো হয়। বা বিভিন্ন কলেজে যেটা হয় আর কি, দেখা যায় টেস্ট পরীক্ষা দিয়ে কিন্তু আসলে ওভাবে বিভিন্ন কলেজে যেহেতু বিভিন্ন আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্নে এক্সাম হয়, সেহেতু এটা কিন্তু যুক্তিযুক্ত না যে টেস্ট পরীক্ষা দিয়ে
এইচএসসি পরীক্ষা মূল্যায়ন করা। সো আলটিমেটলি এটা একটা ভুল ডিসিশন হবে যদি টেস্ট পরীক্ষা দিয়ে যাচাই করা হয় এইচএসসি পরীক্ষার রেজাল্টটা। তো আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অনেক কিছুই ক্লিয়ার হবে এবং আশা করি তোমরা এটাকে একটা ভালো দিক নির্দেশনা হিসেবে নিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।